খবর নিবেদন করছে আদি রেডিমেড সেন্টার। সম্পর্কের বন্ধন যেখানে চিরন্তন। স্টেশন রোড, সোদপুর। সেন্ট অগাস্টিনস ডে স্কুল, ব্যারাকপুর। সাকসেস ফর এভরি চাইল্ড, স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি। নমস্কার, আপনারা দেখছেন নিউজ বঙ্গ টাইম। সাতটায় বঙ্গের খবর নিয়ে আমি কৃষ্ণা। সংশোধনাগারে বন্দীদের পরিবারের সদস্যদের আইনি সহায়তায় দমদম কেন্দ্রীয় সংশোধনাগারে উদ্বোধন হলো লিগ্যাল হেল্প ডেস্ক। সংশোধনাগারে থাকা বন্দীদের পরিবারের সদস্যদের আইনি সহায়তা পৌঁছে দিতে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। অনেক সময় বন্দীদের বাড়ির লোকেরা আর্থিক সমস্যার কারণে আইনজীবী নিয়োগ করতে পারেন না বা আইনি প্রক্রিয়া সম্পর্কে সঠিক তথ্য পান না। সেই সমস্ত সমস্যার সমাধান করতে এই হেল্প ডেস্ক চালু করা হয়েছে। এই হেল্প ডেস্কে যোগাযোগ করলে সম্পূর্ণ বিনামূল্যে আইনজীবী পরিষেবা এবং আইনি পরামর্শ দেওয়া হবে বলে জানানো হয়েছে। দমদম কেন্দ্রীয় সংশোধনাগারে মূল গেটের সামনে শুরু হয়েছে এই পরিষেবা কেন্দ্র। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটির সচিব নূর জামান খান। উপস্থিত ছিলেন দমদম সংশোধনাগারের সুপার, সংশোধনাগারের চিফ কন্ট্রোল সহ ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি আধিকারিক সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা। উজ্জ্বল শীলের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। সংশোধনাগারের চিফ কন্ট্রোল সহ ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি আধিকারিক সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা। নমস্কার। আজকে আমাদের দমদম কেন্দ্রীয় সংশোধনাগারে একটি, আপনারা এখানে আমাদের ব্যানারে দেখতে পাচ্ছেন যে জাতীয় আইনি পরিষেবা কর্তৃপক্ষের তরফ থেকে মুলাকাত লিগ্যাল এইড হেল্প ডেস্ক খোলা হয়েছে। এই বিষয়টা হচ্ছে যে আমরা বিভিন্ন সংশোধনাগারে যারা আবাসিক আমাদের ভাইরা আছেন বা আবাসিক যারা আছেন সংশোধনাগারের, আমরা তাদেরকে এই জাতীয় আইনি পরিষেবা কর্তৃপক্ষের মাধ্যমে সকলকে বিনামূল্যে আইনি পরিষেবা প্রদান করে থাকি। তো এবার থেকে মাননীয় ন্যাশনাল লিগাল সার্ভিসেস অথরিটির তরফ থেকে বাড়ির লোকের যারা আছেন, সংশোধনাগারে যারা আছেন, তাদের যারা বাড়ির লোক আছেন, তাদের পরিবারের যারা স্বজন আছেন, তারাও যেন আমাদের এই আইনি পরিষেবা কর্তৃপক্ষের এই যে বিশেষ সুযোগ সুবিধা, বিনামূল্যে আইনি পরিষেবা, আইনি পরামর্শ ইত্যাদি যাবতীয় যা যা সরকারি হেল্পগুলো রয়েছে সেগুলো তারা যেন জানতে পারেন, তার জন্য এই এক বিশেষ ব্যবস্থা। এবং আমাদের এই কেন্দ্রীয় সংশোধনাগার অর্থাৎ দমদম কেন্দ্রীয় সংশোধনাগারের আজকে বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে আমরা এই আইনি পরিষেবার বিশেষত যারা সংশোধনাগারে আবাসিক তাদের পরিবারের উদ্দেশ্যে আমাদের এই লিগ্যাল এইড হেল্প ডেস্ক ক্লিনিকটি এখানে আজকে থেকে প্রতিষ্ঠা লাভ করলো এবং এটা চলতে থাকবে। আমরা চেষ্টা করব যাতে বেশি বেশি করে মানুষের মধ্যে এই আইনি পরিষেবা আমরা ছড়িয়ে দিতে পারি। মূল বিষয়টা হচ্ছে এটা একটা লিগাল হেল্প ডেস্ক আমরা করেছি, লিগাল এইড হেল্প ডেস্ক। সেটা হচ্ছে যেসব কয়েদিরা, আসামিরা ভিতরে আছে তাদের জন্য লিগাল এইড ক্লিনিক ছিল একটা, যেখানে তারা জানতে পারতো যে তাদের উকিলবাবু কারা আছে এবং তাদের কোন স্টেজে কেসটা আছে, কোন কোর্টে আছে, কখন তাদের হিয়ারিং এর ডেট আছে। আর আমরা তার সঙ্গে সঙ্গে আজকে যে লিগাল এইড হেল্প ডেস্কটা করলাম সেটা হচ্ছে যে যারা বাড়ির লোক আছে, তাদের একটা কমিউনিকেশন গ্যাপ হচ্ছিল, তাদের যারা রিলেটিভ বা আত্মীয় স্বজন যারা জেলের মধ্যে আছেন, যে তাদের মধ্যে তারা একটা বাইরে থেকে তো একটা অ্যাডভোকেট দিচ্ছেন, ভেতর থেকে আমরা একটা অ্যাডভোকেট দিচ্ছি এবং একটা হিউজ অ্যামাউন্ট তাদের খরচ হয়ে যাচ্ছে। আলটিমেটলি কাজ কিন্তু হয়তো আমরাই করছি এবং হয়তো বাড়ির লোক জানতেও পারছে না যে তার ছেলের হয়ে আমরা কোনো বেল অ্যাপ্লিকেশন করেছি কিনা বা তাদের কোনো আপিল করেছি কিনা। তো বাড়ির লোককে সঠিক তথ্যটা দেওয়ার জন্য, ইনফরমেশনটা প্রোভাইড করার জন্য আমাদের এই লিগ্যাল এইড হেল্প ডেস্কটা আমরা আলাদা করে করেছি। এবং যে জায়গাতে বাড়ির লোক আসবে তাদের পরিবারের যারা জেলে আছেন তাদের সঙ্গে দেখা করার জন্য বা মুলাকাত করার জন্য, তো সেই জায়গায় আমাদের এই ক্যাম্পটা আমরা করেছি, আমাদের এই ডেস্কটা করেছি, যাতে আমরা তাদের সঙ্গে কথা বলতে পারি, তাদেরকে ইনফরমেশন দিতে পারি। এবং এটা একটা মুলাকাত ক্যাম্পেইন, একটা নালসা সুপ্রিম কোর্টের নির্দেশে এটা আমরা চলছে, তারই আন্ডারে আমরা এই কাজটা করছি।
প্রথমেই ধন্যবাদ জানাবো বারাসাত লিগাল এইড সংস্থাকে। মাননীয় সেক্রেটারি এখানে আছেন। এরকম একটি হেল্প ডেস্ক যেটি চালু হলো আজকে থেকে, সেটার প্রয়োজনীয়তা অনেকদিন থেকেই ছিল। দমদম কেন্দ্রীয় সংশোধনাগারে প্রায় ৩৫০০ বন্দী এখানে থাকেন। যে সমস্ত বন্দীরা ভেতরে থাকেন তাদেরকে পরিষেবা দেওয়ার জন্য লিগাল এইডসের সারা বছরই কাজ করে, এবং আমাদের ওয়েলফেয়ার অফিসার এবং আমাদের যারা অন্যান্য আধিকারিকরা আছে তাদের সঙ্গে নিয়মিত কথা বলা হয়। তাদেরকে বোঝানো হয় লিগাল এইডস কি, কিভাবে তার সার্ভিস দেওয়া হয়, কিভাবে তারা অ্যাডভোকেট পেতে পারেন এবং কিভাবে মামলা থেকে লড়তে পারেন। এই ব্যাপারে যে অ্যাওয়ারনেস পায় এবং সেই মতো অ্যাপ্লিকেশন করে সহায়তা পেয়ে চলেছে। কিন্তু যে সমস্যাটি হয়ে চলেছিল যে সেই যে সহযোগিতাটা পেতে পারে বা পায়, বাড়ির লোককে সেটা বোঝানোর সমস্যাটা তার পক্ষে হয়ে দাঁড়াচ্ছিল না, বিকজ সে ভেতরে থাকছে এবং বাড়ির লোক বাইরে থাকছে। তাদেরকে কেউ যাতে এই অ্যাওয়ারনেসটা আসে, সেই প্রচেষ্টা আজকে থেকে শুরু হলো এবং উভয় তরফ থেকে এটা চললে পারে কমিউনিকেশন গ্যাপটা দূর হবে এবং ভবিষ্যতে আশা করি তাদের যে কনফিউশনটা আছে যে অ্যাডভোকেট কিভাবে নেব বা কিভাবে কাজ করব, সেটা তারা সমন্বয় রেখে কাজ করতে পারবে। এবং আমরা আশা রাখবো যে এটা সারা বছর চলবে আর কোনো রকম অসুবিধা হবে না। আর প্রত্যেক যারা আসছেন তাদের সহযোগিতা পেয়ে চলবে। উজ্জ্বল শীলের রিপোর্ট, নিউজবঙ্গ টাইম। শপথ নিয়ে নবব্যারাকপুর পুরসভা পরিদর্শনে উত্তর দমদম বিধানসভার বিজেপি বিধায়ক সৌরভ শিকদার। গুলো আছে সেখানে ভিজিট করার এবং মানুষের পরিষেবা যাতে কোনোভাবে বন্ধ না হয় সেটা সুনিশ্চিত করা। আশা করি যারা পৌরপিতা পৌরমাতারা আছেন তারা সহযোগিতা করবে। শপথ নিয়েই মুখ্যমন্ত্রীর নির্দেশের পথে সারপ্রাইজ ভিজিট দমদম উত্তর বিধানসভা কেন্দ্রের নবনির্বাচিত বিজেপি বিধায়ক সৌরভ শিকদারের। নবব্যারাকপুরবাসীর জনপরিষেবা যাতে কোনোভাবে ব্যাহত না ঘটে, মানুষের বাঁচার জন্য যে স্বাচ্ছন্দ্যকর পরিবেশ সেটা যাতে অবিলম্বে ফেরানো হয়, সেই দাবি নিয়ে নবব্যারাকপুর পুরসভা পরিদর্শনে যান দমদম উত্তর বিধানসভা কেন্দ্রের নবনির্বাচিত বিজেপি বিধায়ক সৌরভ শিকদার। পুরসভার কনফারেন্স রুমে পুরসভার পুরপ্রধান প্রবীর সাহা, উপপুরপ্রধান স্বপ্না বিশ্বাস, কার্যনির্বাহী আধিকারিক রজনীকান্ত ঘোষ সহ একাধিক ওয়ার্ডের পুরপ্রতিনিধিদের সাথে বন্ধ হয়ে থাকা পরিষেবাগুলি দ্রুত ত্বরান্বিত করতে আলোচনা করেন তিনি। বিধায়ক সৌরভ শিকদারকে পুষ্পস্তবক ও উত্তরীয় পরিয়ে সম্মানও জানানো হয়। পুরসভার অঙ্গনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক সৌরভ শিকদার বলেন, পুরো পরিষেবার হাল খুব একটা ভালো নয়। মানুষকে বাঁচার জন্য যে স্বাচ্ছন্দ্যকর পরিবেশ দরকার তা অবিলম্বে ফিরিয়ে দেওয়া হবে, এই দাবি তিনি জানিয়েছেন। একটা দিনও দেরি করা যাবে না, সকল পুরপ্রতিনিধিরা সহযোগিতাও করবেন বলে জানিয়েছেন। না, ঠিক আছে। হসপিটালটা যেটা আমার সব থেকে ভালো লাগলো পরিচ্ছন্নতা। আমি সুপার ম্যাডাম এদিকে আসুন, আমি ওনাকে থ্যাংক ইউ বললাম যে এইটাই তো হওয়া উচিত। লোকে সরকারি জায়গা বলে নোংরা কেন হবে, এই মাইন্ডসেট থেকে বেরোতে হবে। তো আমি ওনাকে বললাম যে এই জিনিসটা যেন মেনটেন থাকে। বাকি পুরসভার সবার উদ্যোগে হয়েছে, আমার সাথে চেয়ারম্যান সাহেবও রয়েছেন, ওনারও উদ্যোগ। তো এখন দেখুন, মানুষকে পরিষেবা দিতে হবে, হাইজিন, ক্লিনলিনেস এইগুলো তো দরকার মানুষের বেসিক লাইফস্টাইলের জন্যে। আর আমাদের মুখ্যমন্ত্রী প্রথম দিন আমাদের বৈঠকে ডেকে বলে দিয়েছিলেন প্রত্যেকটা বিধায়ককে নিজে নিজে এলাকার পৌরসভাগুলির সাথে সমন্বয় গড়ে তুলতে। তার জন্য আমি কালকে শপথ নিয়েছি, ওই জন্য আজকে আসা। এখান থেকে শুরু করলাম, নিউ ব্যারাকপুর থেকে। আর আশা করি আমরা মানুষের কাজ করে যাব, কারণ যারা পৌরপিতা পৌরমাতা আছেন বা চেয়ারম্যান সাহেব আছেন, তিনিও যেমন জনপ্রতিনিধি, আমিও জনপ্রতিনিধি। তো সবাই মিলে কাজ করলে মানুষের স্ট্যান্ডার্ড অফ লিভিংটা আর একটু ভালো হবে, মানুষের জীবনের নাগরিক স্বাচ্ছন্দ্য একটু বাড়বে। আর যেটা নাকি মানে আরও মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন যে সিন্ডিকেট বা
এই ধরনের মানুষজনকে উৎপাত করা সেটা আর কাল থেকে বন্ধ হয়ে গেছে, সেটা আর হবে না। সুতরাং সবাইকে আমি রিকোয়েস্ট করেছি যে আপনারাও এনশিওর করবেন যে আপনার এলাকায় যে বাড়ি বানাবে সে নিজে ঠিক করবে ইট কার কাছ থেকে নেবে, বালিকার কাছ থেকে নেবে, সিমেন্ট কার কাছ থেকে নেবে, এবং এক পয়সা কোনোভাবে যেটা অফিসিয়াল একটা ট্যাক্স হয় বা পারমিশন ফিজ হয় সেটা ছাড়া এক পয়সা কেউ দেবে না, কাউকে দেবে না। আমার দলের লোকও যদি কারুর নাম করে চায় তাকেও দেবেন না। দরকার হয় সোজাসুজি আমাকে ফোন করবেন, আমি কিছুদিনের মধ্যে আমার নাম্বার দিয়ে আমি গোটা এলাকায় ফ্লেক্স লাগিয়ে দেবো যে বিধায়ককে সরাসরি যাতে যোগাযোগ করতে পারে। আরও ত্বরান্বিত হবে, দ্রুত হবে, এবং আমি একদিন এসে ম্যাডাম সহ ওনার টিমের সাথে বসে বড় চেয়ারম্যানকেও নিয়ে এটা আরও কিছু মানুষের এলাকায় একটা হাসপাতাল, ভালো হাসপাতাল থাকাটা খুব জরুরি, যেহেতু আমরা কলকাতা শহরের প্রাণকেন্দ্র থেকে একটু দূরে আছি। তাই এমার্জেন্সি হয়ে গেলে, কিছু হয়ে গেলে ওই যাতায়াতের টাইমটাতেও কোনো একটা বড় ক্ষতি হয়ে যেতে পারে। সেই জন্য এটা আরও কি করে আধুনিক করা যায় আমি তার প্রয়াস করব। না, আমাদের এখানে কোনো সিন্ডিকেটের ব্যাপারই নেই। যে যার নিজের বাড়ি নিজে করে, এবং আমি দাঁড়িয়ে থেকে ভাই দাঁড়াও, রিসিভ এভাবে হয় না, অফিসে যাও রিসিভ করবে। আমি দাঁড়িয়ে থেকে বলি যে নিজের বাড়ি নিজের করে। এই কথা আমি নিজে যতবার করে মানুষের হাতে কাগজ তুলে দিয়েছি ততবারই বলি। সিন্ডিকেট নির্বাচনে কোথাও নেই। বিধায়ক তার সাথে যে কথোপকথন হলো, আমাদের বোর্ড অফ কাউন্সিলররা ছিল সেখানে দাঁড়িয়ে, আমাদের যে ওনার যেটা ইচ্ছা, এই ইচ্ছার সাথে আমাদের প্রাক্তন যিনি এমএলএ ম্যাডাম ছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য, তিনিও একটা চিন্তা ভাবনা করে বলেছিলেন যে এই শহরের প্রত্যেকটা ড্রেনগুলোকে আমরা ঢাকবো, এবং সেই প্রজেক্ট অলরেডি না কার্যকরী না, অলরেডি এই প্রজেক্টটা রেডি করে এমডিএ তে গেছে, ওখান থেকে ভেট হয়ে আসলে নিশ্চয় ফাইন্যান্সে যাবে। সেটাই না, রাজনীতি উনি তো বললেন যে আমি কাজ করতে চাই, এবং উনি আসলেন, স্যাটিসফাই হলেন, হাসপাতাল ভালো, পুরো পরিষেবা ভালো। আমি জানি না এই ভদ্রলোক কোথা থেকে। ব্যুরো রিপোর্ট, নিউজ কংগো টাইম। অ্যাসেম্বলি অফ অ্যাঞ্জেলস আইসিএসসি ও আইএসসি কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধিত করা হলো স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে। প্রকাশিত হয়েছে রাজ্যে আইসিএসসি ও আইএসসি ফলাফল। প্রতিটা ইংরেজি মাধ্যম স্কুলে ভালো ফল হয়েছে চলতি বছরে। ঠিক সেই রকমই ব্যারাকপুরে অবস্থিত অ্যাসেম্বলি অফ অ্যাঞ্জেলস বিদ্যালয়ের পক্ষ থেকে তাদের বিদ্যালয় আইসিএসসি ও আইএসসি কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধিত করা হলো। ছাত্রছাত্রীদের এই ফলাফলে তারা নিজেরা যতটা খুশি তার চেয়েও বেশি খুশি স্কুল কর্তৃপক্ষ এবং শিক্ষক শিক্ষিকারা। অভিভাবকদের অত্যন্ত সহযোগিতা এবং বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের সঠিক পথ পরিদর্শনই এই ফল। Good afternoon. This is a very proud moment for me, but obvious that my kids, after such a long time of toil and hard work, since class 1, they are here with us. And all the hard work has paid off. They have done it so well and we are so proud of them. Yeah, the teachers had been there, their efforts had been also recognized, but then it's always the students who have faced the examination, the tingling of nervousness which comes in when the question papers are being brought. But the way the children, my kids are fighters basically.
They know how to react, and they know how to act in any situation you put them into. So the credit goes to my students, but obvious. But then at the same time, my teachers are really, really marvelous. আর এমন রেজাল্ট করে খুব ভালো লাগছে, মানে খুব ভালো মার্কস পেয়েছি। আর আমার প্যারেন্টস, অফকোর্স আমার টিচার্স আর আমার বন্ধুরা এর পেছনে খুব জড়িত। তারা আমাকে অনেক মানে অনেক যখন আমি পড়াশোনা অনেক কোনো প্রবলেম হতো আমাকে হেল্প করতো, কোনো স্ট্রেসফুল সিচুয়েশনে আমাকে হেল্প করতো। এমনভাবেই ভালো রেজাল্ট করতে পেরেছি। ওনাদের সাপোর্ট ছাড়া, মোটিভেশন ছাড়া এমন রেজাল্ট করতে পারতাম না। So my name is Rajani Dhara and I scored around 95% in ISC. My teachers and parents have played a huge role in my success. My teachers have constantly guided me through the right path and patiently cleared my doubts, and they were always there when I needed them to. And my parents have always been my biggest support system, and they were always there for me through thick and thin, and they have never made me feel that I'm not enough. Thank you. বলরাম বসু রিপোর্ট, নিউজ বাংলা টাইম। অবৈধ গরু পাচার আটকে দিল হিঙ্গলগঞ্জের বিধায়িকা রেখা পাত্র। হিঙ্গলগঞ্জের দুলদুলি ফেরিঘাট দিয়ে অবৈধভাবে গরু নিয়ে যাওয়া হচ্ছিল। ঘটনার খবর পাওয়া মাত্রই ওই এলাকায় পৌঁছয় হিঙ্গলগঞ্জের বিধায়িকা রেখা পাত্র। সঙ্গে সঙ্গে অবৈধ গরু গাড়ি থেকে নামিয়ে দেন তিনি। তারপর ওই সমস্ত গরুগুলো রাস্তার পাশে একটি গাছের ছায়া জায়গায় বেঁধে রেখে বিচুলীয় জল খাওয়ার ব্যবস্থা করেন বিধায়িকা রেখা পাত্র। বিধায়িকার দাবি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অবৈধ গরু ব্যবসায়ীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে। গরু অবৈধভাবে বিক্রি করার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল, তখনই ওই সমস্ত গরুগুলোকে আটকে দেন বিধায়িকা। কি অবস্থা! যেমন একটা জন্ম গরু 14 বছর অবধি বছরের বাছুরগুলো 4 বছর 5 বছর এরকম হয়েছে। দেখুন এখানে আমাদের বিধানসভার আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় যে নিদান দিয়েছিলেন, 14 বছরের নিচে কোনো গরু কেউ বিক্রয় করতে পারবে না, এবং কেউ যে কিনবেন সেও কিনতেও পারবেন না, আর কিনলেও তার সার্টিফিকেট লাগবে, এবং সেই সার্টিফিকেট অনুযায়ী তার 14 বছর হওয়া চাই। এখানে দেখো ছোট ছোট 6 মাসের বাছুর, 5 মাসের বাছুর পর্যন্ত আছে, 3 বছরের বাছুর আছে, 2 বছরের বাছুর আছে। এগুলো কি তাহলে এখানে সরকারকে মানে না? তাহলে বলুন যে তৃণমূল সরকার কি এখানে কিভাবে সরকার চালিয়ে গেছেন, কিভাবে মানুষের আপনি কি আটকালেন এখন? অবশ্যই গরু এখানেই যে ছাড়তে হবে। সুকান্ত দাসের রিপোর্ট, নিউজ বাংলা টাইম। এখন সময় একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির। ফিরে আসবো বিরতির পর। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 9007934555. স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270। ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট, ম্যাকাউট অনুমোদিত ও নিজস্ব ম্যান পাওয়ার লাইসেন্স দ্বারা সকল ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ গড়ার সেরা ঠিকানা। ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট। পুরীর খাঁচা মানে আদি নৃসিংহ সুইটসের খাঁচা। স্বর্গদ্বার থেকে মন্দিরে যাওয়ার রাস্তায় পিলপিল প্যালেসের বিপরীতে মিলবে খাঁচার খাজানা, আদি নৃসিংহ সুইটস। ফিরে আসলাম বিরতির পর। চোখ রাখবো পরবর্তী খবরে। এক ধাক্কায় বৃদ্ধি হয়েছে প্রায় 3 টাকা। পেট্রোল ডিজেলের দামের বৃদ্ধিতে ক্ষুব্ধ সাধারণ জনগণ।
বর্তমানে রাজ্যে পেট্রোলের দাম দাঁড়িয়েছে লিটার প্রতি 108 টাকা এবং ডিজেলের দাম 92 টাকা। জ্বালানির এই মূল্য বৃদ্ধির ফলে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম আরো বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন সাধারণ মানুষ। এক গাড়ি চালকের কথায় আগেই সংসার চালানো কঠিন হয়ে উঠেছে, তার উপর আবার জ্বালানির দাম বাড়ায় বাড়তি চাপ বাড়ছে। অন্যদিকে নিত্যযাত্রী ও পরিবহন কর্মীদের দাবি ডিজেলের দাম বাড়লে বাস ও পণ্য পরিবহনের খরচও বাড়বে, যার প্রভাব পড়বে বাজার দরে। সাধারণ মানুষের একাংশের অভিযোগ, বারবার জ্বালানির মূল্য বৃদ্ধিতে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের উপর আর্থিক চাপ ক্রমশ বাড়ছে। আমি সোজা কথা বলে দিচ্ছি, ভোট মিটছে না মিটছেই, পেট্রোল ডিজেল দাম বেড়েছে, এই ভাগটা জনসাধারণ করেছে করবে, জনসাধারণ খুব অসুবিধা হবে। এই বুঝলি দেখবো আর কিভাবে যে সরকার চেঞ্জ করেছে, মানুষ বুঝবে যে কি পরিস্থিতি বা কি হচ্ছে। এবার লিটার প্রতি 3 টাকা বেড়েছে, এটা তো আমাদের মতো সাধারণ পাবলিকের মধ্যে খুবই অসুবিধা। তো দেখা যাক কি করে সরকার, একটু চিন্তা ভাবনা করলে ভালো হয় যে পেট্রোল ডিজেলের দামটা একটু নিশ্চিত এমনি বেড়ে আছে সব কিছু, তারপরে যদি 3 টাকা বাড়ে তা গাড়ি চালানো তো দায় হয়ে যাবে। ব্যুরো রিপোর্ট, নিউজ পঙ্গ টাইম। মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পরে ট্রাফিক আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান বানারহাট পুলিশের। শুভেন্দু অধিকারীর কড়া নির্দেশের পর থেকেই বানারহাটে শুরু হলো ট্রাফিক আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান। বেপরোয়া বাইক চালক, হেলমেট বিহীন মোটর বাইক আরোহী ও ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে বানারহাট থানার ট্রাফিক গার্ডের পুলিশ আধিকারিক ও কর্মীরা শহরের বিভিন্ন জায়গায় নাকা চেকিং চালান। বানারহাট মোড় সহ একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় হেলমেট ছাড়া বাইক চালকদের আটক করে তাদের বিরুদ্ধে জরিমানাও করা হয়। পাশাপাশি বাইকে অতিরিক্ত যাত্রী নিয়ে চলাফেরা করা চালকদেরও সতর্ক করার পাশাপাশি আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। बहुत बढ़िया कर रहे हैं विदाउट हेलमेट से जो चलते हैं, हम लोग को पहले भी किया गया था, वो लोग मानते नहीं और खुद का उनका अपना रिस्क है, लेकिन पुलिस लोग इतना अच्छा से उन लोगों को समझा रहे हैं हेलमेट लगा के चलो, हेलमेट नहीं लगा के चल रहा है, एक्सीडेंट होता है, इन लोगों को सोची है, लेकिन समझने के तैयार नहीं है। सही है, बहुत अच्छा है, ये काम बहुत बढ़िया है। सभी आदमी को सतर्क होकर चलना चाहिए, पुलिस जो अपना ड्यूटी कर रहे हैं बहुत अच्छा ही कर रहे हैं। सब चीज तो अच्छा लग रहा है, हेलमेट लगाना भी चाहिए, क्योंकि इस टाइप के स्ट्रिक्ट करने से ही आदमी अपना सुरक्षा खुद होगा। तो कानून करता है पब्लिक की सुविधा के लिए, लेकिन हमेशा करेगा तो अच्छा होगा। खादिमुल इस्लामेर रिपोर्ट, न्यूज पोंगो टाइम। রাজ্যের পরিবর্তনের পরই বাঁকুড়া শহরে ঝাঁপ বন্ধ হলো অবৈধ টোলে। অবৈধভাবে পুরসভায় এই টোল নির্মাণ করে তৃণমূল নেতাদের পকেট ভরিয়েছে দাবি বিজেপি বিধায়কের। যদিও তৃণমূল পরিচালিত বাঁকুড়া পুরসভা তা মানতে নারাজ। বাঁকুড়ায় হঠাৎ করে টোল বন্ধ ঘিরে নানান প্রশ্ন এখন শহরের অলিতে গলিতে। এই বিদায়ী চোরের সরকার, তাদের কেউ জামাই, কেউ ভাইপো, কেউ আত্মীয় স্বজন এগুলো চালাতো। হয়তো পৌরসভায় কেউ ক্ষমতায় বসে আছে, তার জামাই, তার ছেলে, তার ভাইপো, তার কাকা, তৃণমূলের এখানে বড় যে নেতা ছিল তার আশীর্বাদ ছিল তার মাথার উপরে, 50-50 ভাগ হতো। কোন জনগণের কল্যাণ সাধনের জন্য এই টোলের টাকা বরাদ্দ হতো না। লুটপাট চলেছে 15 বছর ধরে।
আমার নজরে ছিল প্রথম যে এগুলোকে রেহাই দিতে হবে, পরিত্রাণ দিতে হবে। আমি প্রশাসনকে বলে এগুলো বন্ধ করেছি। এরকম 4টা টোল চলছিল, যেখানে অন্যায় হবে আমি চলে যাবো। আজকে সকাল থেকে আমি চলছে আমার এক এক জায়গায় সেই সমস্ত জোবরা হটানো। লোকাল থেকে ছিল আদায় করতে জানি, এবং তারা তৃণমূলের সঙ্গে ডাইরেক্ট জড়িত একদম। কারণ তৃণমূল থেকে এখানে বামসার আসতো, তারা কিছু কিছু টাকা নিয়ে যেত, এটাও দেখেছে। কত টাকা আদায় করতো সেটা জানি না। বড় ট্রাক বেশি, 10 টাকার ট্রাক বেশি, 6 টাকার ট্রাক আরেকটু কম, এরকম একটা রেট ঠিক করেছিল। ওরা একটা রসিদও দিত। যায় না তো, এটা অন্য আমার ফলে এটা আমরা বলেও পারি না। আমরা প্রথমে অবজেকশন দিয়েছিলাম। এখন কে আদায় করতে, এটা তো লেখা আছে যে বাঁকুড়া মিউনিসিপ্যালিটি লেখা আছে, তো আমরা তো জানতাম এটা বাঁকুড়া মিউনিসিপ্যালিটি থেকে হয়তো আদায় করা হতো। আর এমনি এখানে দেখতাম যে রাস্তাঘাটে এই জায়গাটাতে খুব জ্যাম হয়ে থাকতো, তো এইসবের জন্য আর কি অসুবিধা হতো স্থানীয় মানুষের। এখন দেখছি রাস্তাঘাট পরিষ্কার আছে। আমি বিধায়কের কাছে আবেদন করব যে একবার অন্তত এসে একবার দেখে যাক যে যে পেপারস গুলো, যে এগ্রিমেন্ট করে যাদেরকে লিস্ট দেওয়া হয়েছিল তাদের নামগুলো একটু দেখে নিলেই ভালো হয়। আর যেটা উনি বলেছেন যে তৃণমূলের ফান্ডে টাকাটা যেত, এটা ঠিক নয়। টাকাটা জমা করতে বাঁকুড়া পৌরসভা। নির্বাচনের পরে পরে যেটা বন্ধ হয়ে গেছে, সেটা কিছু মানুষ টোলগুলোকে ভেঙে দিয়েছে, যার ফলে বন্ধ হয়ে গেছে। ওইগুলো সবগুলোই ভেঙে ফেলা হয়েছে। কারণ এই টোল হচ্ছে আমার বোর্ডে নয়, আগের বোর্ডে টোলগুলো হয়েছিল। সেই জন্য আমি বিধায়ককে আবেদন করব, বাঁকুড়া পৌরসভার চেয়ারম্যান হিসেবে আবেদন করব যে উনি যেটা বলেছে সেটা বাস্তব সত্য না মিথ্যা, সেটাকে উনি যাচাই করে নিন। আমি ওনাকে আমন্ত্রণ জানিয়েছি বাঁকুড়া পৌরসভা আসার জন্য। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। সাতটার বঙ্গের খবর এখন এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 9007934555. স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270। ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট, ম্যাকাউট অনুমোদিত ও নিজস্ব ম্যান পাওয়ার লাইসেন্স দ্বারা সকল ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ গড়ার সেরা ঠিকানা ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট। পনির খাঁচা মানে আদি নৃসিংহ সুইটসের খাঁচা। স্বর্গদুয়ার থেকে মন্দিরে যাওয়ার রাস্তায় পিপি প্যালেসের বিপরীতে মিলবে খাজার খাজানা আদি নৃসিংহ সুইটস।